আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা এইচএসসি 24 ব্যাচদের জন্য। তো তোমরা কতটা হিস্টোরিক ব্যাচ আমি ওগুলা স্টার্ট করলে শেষ হবে না। ইভেন তোমরাও জানো তোমরা কতটা হিস্টোরিক ব্যাচ। তোমরা এতটাই হিস্টোরিক ব্যাচ যে তোমাদের ব্যাচের সময় গভর্নমেন্টই চেঞ্জ হয়ে গেছে। আর এর আগের বাকি ইতিহাস তো আছেই। পরীক্ষা শুরুর আগে তোমাদের বন্যা নিয়ে অনেক ঝামেলা হলো, তারপর কোনো মতো পরীক্ষা শুরু হলো, বাট এরপরে তো কি বলবো, বাংলাদেশের পুরো ইতিহাসটাই চেঞ্জ হয়ে গেল। তো এখন তোমরা বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে অনেক মেন্টালি ট্রমাটাইজড আসো অনেকেই। আন্দোলন রিলেটেড ঘটনার কারণে অনেক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে, আমরা এটা জানি। বাট এখন সব থেকে বড় সমস্যা, তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। তো তোমাদের সমস্যাগুলোকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, কিরকম সমস্যা? এই যে শুরুতেই বললাম, আমাদের কি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট খুব শীঘ্রই শপথ নেবেন। এরপরে বাকি সিচুয়েশনগুলো আসলে আমরা জানি না, মানে কখন কোনটা কি হবে, শিক্ষা বোর্ডের কি হবে, তোমাদের পরীক্ষাটা নিয়ে কি হইতে পারে, কিছুই আমরা জানি না। এই জিনিসটা আরো বেশি সমস্যা হয়েছে কি কারণে? কারণ আমরা শুনতে পারতেছি যে তোমাদের কোয়েশ্চেন আর খাতা নাকি পুড়ে গেছে। এটা অনেক বড় একটা সমস্যা, কারণ আবার নতুন করে প্রশ্ন বানাইতে হবে, আবার সবকিছু নতুন করে রুটিন তো বানাইতেই হবে, তারপর তোমাদেরকে জানাইতে হবে। এই কারণে কিন্তু তোমাদের পরীক্ষা কি বলতো অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। আবার তোমরা কিন্তু কিছুটা এইচএসসি 20 ব্যাচের সাথে নিজেদেরকে মিলাইতে পারো। ওইখানে কি হচ্ছিল, করোনা মহামারীর কারণে 7-8 দিন আগে পরীক্ষাটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার 7-8 দিন আগে পরীক্ষা স্থগিত হয়েছিল। বাট তোমাদের সমস্যাটা কি, তোমরা হচ্ছে অর্ধেক এক্সাম দিছো আর অর্ধেক আটকে গেছো। এই যে অর্ধেক কি, অর্ধেক এক্সাম দিয়ে তোমরা ঝুলতিছো। 20 ব্যাচে হচ্ছিল কি, তারা পরীক্ষা স্টাডি করতে পারে নাই, তোমরা আবার স্টার্ট করে অর্ধেকে যে আটকে গেছো। এখন তোমরা এই যে এই কোশ্চেন পুড়ে যাওয়া, খাতা পুড়ে যাওয়া, এইসব ঘটনার কারণে ভাবতেছো যেহেতু খাতাই পুড়ে গেছে তোমাদের পরীক্ষা দেওয়ার, তোমাদের তাহলে রি এক্সাম দিতে হতে পারে। অনেকে দেখলাম যে বলতেছে যে না, দরকার হলে আবার আন্দোলন করব, রি এক্সাম দেবো না, এই কথা অনেকেই বলতেছো। আবার অনেকে বলতেছো যে কিছু কিছু পরীক্ষা তো অনেক ভালো দিছিলা, আবার যদি পরীক্ষা দাও, পরীক্ষা যদি খারাপ হয়ে যায় তাহলে কি? তো এই টাইপের কিছু সমস্যার মধ্যে তোমরা এখন আসো। গভর্নমেন্ট চেঞ্জ হওয়া, প্রশ্ন পুড়ে যাওয়া, অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত, অর্ধেক এক্সাম দিছো, অর্ধেক এক্সাম তোমরা দাও নাই, তারপর তোমরা রি এক্সাম দিতে চাচ্ছ না। এই সকল সমস্যার মধ্যে তোমরা এখন আসো। তো এখন দেখো তোমাদের সামনে কি কি হইতে পারে, আমরা একটু ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। সবই হচ্ছে সম্ভাবনা, হইতেও পারে নাও হইতে পারে। একদম তোমাদের প্রথম যেই জিনিসটা নিয়ে তোমরা ভাবতেছো, তোমাদের কি অটো পাস দেবে, তোমাদের কি অটো পাস দেবে কিনা, এই জিনিসটা হওয়ার সম্ভাবনা যদি নতুন সরকার হয়, আমি বলবো যে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা হচ্ছে নিয়ারলি 0%। না, এভাবে এত কনফিডেন্টলি বলা যায় না, কারণ আমি আমি এইচএসসি 20 ব্যাচ, বুঝছো। আমার টাইমে আমার সিনিয়র ভাইরা আমাদেরকে বলতো দুনিয়া উল্টা গেলেও, যে আমি একটু নাম ভেঙে বলি, আমাদের সবার মানে প্রিয় আনাস ভাই একটা ভিডিওতে বলছিল, দুনিয়া উল্টায় গেলেও দুনিয়াতে যদি মানুষ একটা দুটো বেঁচে থাকে তাও এইচএসসি পরীক্ষা হবে, সেরকম একটা ভিডিওতে বলছিল। ওই সেই 19-20 সালের সময় একটা ভিডিওতে বলছিল, তখন আমি তার ভিডিও দেখতাম কয়েকটা। তো আমাদের আরো অনেক সিনিয়র ভাইরা বলছিল যে না না না, মানুষ মারা যাক সমস্যা নাই, বাট বোর্ড পরীক্ষা হবে। বাট ধুম করে আমাদেরকে অটো পাস দিয়ে দিছিল, যে কোনো কিছুই হইতে পারে। বাট নতুন সরকার গঠিত হইলে আমার মনে হয় না এখানে তোমাদেরকে অটো পাস দেবে, কারণ আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, যে বাংলাদেশে আমরা অনেক মানে দুর্নীতি থেকে আমরা এখন একটু চিন্তা করতেছি ভালোভাবে সার্ভাইভ করার, ওইখানে এরকম ভুল ডিসিশন দেওয়া উচিত না, অথবা দিবে না। করোনার টাইমের অটো পাসের ডিসিশনটা অনেক স্টুডেন্টদের জন্যই ভুল ডিসিশন ছিল। আমি এটা নিয়ে পরে একটা ব্যাখ্যা করবো কেন ভুল ডিসিশন ছিল। আচ্ছা, তো যাই হোক, তো অটো পাস যদি না দেয় তাহলে তোমাদের কি কি হইতে পারে, অটো পাস না দিলে তোমাদের সাথে কি কি হইতে পারে? এক নম্বর ঘটনা, তোমাদের সাথে রি এক্সাম হইতে পারে। মানে যে এক্সামের খাতাগুলো যদি পুড়ে যায়, যদি এরকমটা সত্যি হয়েই থাকে 100%, তাহলে তোমাদের রি এক্সাম নিতে পারে। আর এই জিনিসটাই তোমরা আবার অনেকে চাচ্ছ না। স্টুডেন্ট হিসেবে এটা না চাওয়াটা স্বাভাবিক। আমি নিজে বলতাম যে না না দেবো না, এটা আমি নিজে বলতাম একটা টাইমে। এরপর কি হইতে পারে, তোমাদের হচ্ছে গ্রুপ ভিত্তিক পরীক্ষা, তোমাদের ফিজিক্স পরীক্ষা, সায়েন্সদের ক্ষেত্রে ফিজিক্স পরীক্ষাটা হয়ে গেছে, বাকি ম্যাথ বায়োলজি এই জিনিসগুলো কিন্তু বাকি ছিল। যদি তোমাদের রি এক্সাম জিনিসটাকে ক্যান্সেল করে দেয়, ওই যে ধরে নিল যে আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রিভিয়াস মানে এসএসসি জেএসসি, তোমরা তো মনে হয় জেএসসি লাস্ট ব্যাচ, তার মানে তোমাদের জেএসসিটা আছে হয়তোবা। তো তোমাদের কি করতে পারে কি, প্রিভিয়াস বোর্ডের সাথে ওই যে এই বাংলা ইংলিশের রেজাল্টটা দিয়ে দিতে পারে, আর গ্রুপ ভিত্তিক পরীক্ষাটা হয়তোবা নিতে পারে, কারণ বাকি ইম্পর্টেন্ট গ্রুপ পরীক্ষাগুলো তোমাদের বাকি আছে। তো খুব বেশি হলে যদি অটো পাস না দেয়, তাহলে হয় একদম ফুল রি এক্সাম হয়ে যাবে, একদম বাংলা থেকে শুরু করে তোমাদের বায়োলজি মানে শেষ সাবজেক্ট পর্যন্ত
অথবা হইতে পারে গ্রুপ ভিত্তিক এক্সামটা, বুঝতে পারো? বাট আমার পার্সোনালি মনে হচ্ছে এই অটোপাস জিনিসটা তোমাদেরকে দিবে না, ঠিক আছে? বা আমি নিজেও সাজেস্ট করব এই জিনিসটা যেন তোমাদের সাথে না হয়। এই জিনিসটা হলে অনেক খারাপ হয়, অনেক কিছু খারাপ হয়। তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা তখন এই জিনিসগুলো ফেস করবা। কোনো জায়গায় আছে তুমি ফর্মই তুলতে পারবা না জাস্ট অটোপাসের কারণে। কারণ অন্যান্য ইউনিভার্সিটি এরকম ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে না না আমাদের এটা লাগবে, এটা না হলে আসবে না। হইতে পারে তুমি বোর্ড পরীক্ষা দিয়ে অনেক ভালো করতে পারতা, ওই ন্যূনতম যোগ্যতাটা অর্জন করতে পারতা, বাট বোর্ড পরীক্ষা হয় নাই, প্রিভিয়াস রেজাল্টের কারণে তোমার যে রেজাল্টটা আসছে ওই রেজাল্টে তুমি কয়েক জায়গায় অ্যাপ্লিকেশনে করতে পারতেছো না। এই জিনিসগুলো তো আমি ফেস করছিলাম। তো এই কারণে এই জিনিসটা না হওয়াটাই উচিত, আর এটা হয়তো বা হবেও না। তো হইলে এই ঘটনাটা হইতে তোমাদের সাথে হইতে পারে। এখন দেখো, তোমাদের যদি দুইটা ঘটনাই ঘটে, ধরে নিলাম অটোপাসও হচ্ছে, তাহলে তোমাদের কি অ্যাডমিশন তো ওইখানেই স্টার্ট। যেদিন তোমরা শুনবা অটোপাস যদি দিয়েও দিচ্ছে, যেদিন তোমরা এই ঘটনাটা শুনবা ওই মুহূর্তটা থেকে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাবা। আর এটা না হয়েও যদি এরকমটা হয় তারপর এগুলো শেষে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যাবা। এখন দেখো, যদি তোমার অ্যাডমিশন জার্নি শুরু হয়, এখানেও কিন্তু তোমাদের কিছু সমস্যা আছে। কয়েকজন বলতেছো যে তোমরা তো টাইম পাবা না পড়ালেখা করার, আর তোমরা তো রেডিও না। টাইম পাবো না বলতে অনেকে এটাকে বুঝাচ্ছ যে অ্যাডমিশন শুরু হলে 3 মাসের মধ্যে তোমার মেডিকেল পরীক্ষাটা শুরু হয়ে যাবে, এরপর আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো তোমরা এটাকে মিন করতেছো যে আমাকে যদি কালকে অটোপাস দিয়ে দেয় 3 মাস পরে তোমার মেডিকেল পরীক্ষাটা শুরু হবে। আর অনেকে মেন্টালি ফিজিক্যালি এখনো ঠিক না পড়ালেখাতে কামব্যাক করার জন্য, এই ঘটনাটাও আমরা জানি। তো এখন তোমাদের কিছু জিনিস একটু বলি, রিয়ালিটি। তো তোমরা যারা ভাবতেছো তোমাদেরকে যদি মানে যখনই তোমাদের পরীক্ষা হোক, মানে অটোপাস দিক বা যাই করুক, তোমাদের পর্যাপ্ত টাইমটা থাকবে না। এখানে যদি আমি বলি, জানো তোমাদের এইচএসসি 23 যারা তোমাদের 1 বছর সিনিয়র, তারা কিন্তু এখনো ভার্সিটিতে পায়ে রাখতে পারে নাই। ইঞ্জিনিয়ারিং বলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো, তারা কিন্তু ভার্সিটিতে এখনো পায়ে রাখতে পারে নাই, তারা ক্লাসই শুরু করে নাই। আর শুধুমাত্র মেডিকেল পরীক্ষার্থী যারা মেডিকেলের স্টুডেন্ট ছিল তারা ক্লাস শুরু করছে। তো আমার মনে হয় না যে সরকার এতটা চাপ এখন দিবে, কারণ করোনার পরবর্তীতে করোনার টাইমে যে গ্যাপটা পড়ছিল স্টুডেন্টদের, ওই গ্যাপটা পূরণের জন্য ভার্সিটিতে কি পরিমাণে স্টুডেন্টদের প্রেশার দিচ্ছে তোমরা এটা জানো না। 6 মাসের সেমিস্টারকে 4 মাসে নিয়ে আসছে, তারপরেও চাপ শেষ হয় না। আমরা ওই 4 মাসের সেমিস্টার করে করে সেমিস্টার চাপের মধ্যে অনেক প্যারা খেয়েছি সত্যি কথা বলতে গেলে। আমার মনে হয় না আবার এরকম কোনো একটা স্টেপ নেবে যে ওই নতুন ব্যাচের সাথে তোমাদেরকে এখনই অ্যাডমিশন দিয়ে দেবে। এই জিনিসটা আমার মনে হয় না করবে, বুঝতে পারছো? তো তোমাদের যদি বলি, তোমাদের আগে হইতে পারে বোর্ড পরীক্ষাটাই হবে, অর্ধেক হোক পুরাটাই হোক, এটা হবে। এরপর তোমরা পর্যাপ্ত টাইম পাবা যেন তোমরা অ্যাডমিশনটা কভার করতে পারো, এরপরেই তোমরা ভার্সিটিতে যাবা। এর মধ্যে ওই যে যারা এখন নিউ ফার্স্ট ইয়ার ভার্সিটির এইচএসসি 23 ওদের ক্লাস শুরু হয়ে যাবে, তারা হয়তোবা কিছু দূর আগাবে, পুরো বছরটা তারা হয়তোবা শেষ করতে পারবে না, তার আগেই তোমরা ঢুকে যাবা, মানে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। বাট অ্যাটলিস্ট তোমরা পড়ালেখার মিনিমাম টাইমটা পাবা। তো ওইটা নিয়ে প্যানিক হও না যে তোমরা অ্যাডমিশনে কম টাইম পাবা, তোমাদের অ্যাডমিশনে তোমাদের সাথে খারাপ কিছু হবে, এরকমটা হওয়ার মনে হয় না কোনো চান্স আছে। অ্যাটলিস্ট মেডিকেল পরীক্ষাটাই সবার আগে হইতে পারে, মিনিমাম 3 মাস টাইম তোমাদের আগে থেকে বলে দেবে যে আজকের পর 3 মাস থেকে 3 মাস পরে তোমার মেডিকেল পরীক্ষা, তোমাকে এই জিনিসটা বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমাদের কি কি করণীয়? প্রথম করণীয় বিষয়টা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কি নিউজ আসে, কবে পরীক্ষা হয়, হইতেও পারে নাকি হইতেও পারে না, কতটুকু পরীক্ষা হবে, নাকি অটোপাস দিবে, অনেক ঘটনাই ঘটতে পারে। আর স্টুডেন্ট, তোমরা একটা বোর্ড পরীক্ষার্থী হিসেবে এই জিনিসগুলো প্রেশার নেওয়া খুবই কঠিন একটা বিষয়, এটা আমি জানি। তো এই ক্ষেত্রে সত্যি কথা, এই এই সাজেশন ছাড়া আমার কাছে কোনো সাজেশন নাই যে ধৈর্য ধরো, যে কোনো কিছুই হইতে পারে, চোখ কান খোলা রাখো। আর কিভাবে পড়ালেখা করবা, আমি বলবো স্টাডি ফ্লো নিয়ে আসতে। আমি জানি, আমি কিন্তু এখানে বলি নাই যে স্টাডি ফ্লো কন্টিনিউ করো, আমি জানি তোমরা কেউ স্টাডি ফ্লোতে নাই। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এই ঘটনার পরে একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক স্টুডেন্টের ফ্লো ছিলই না মাঝখানে। তো ওই ফ্লোটাকে নিয়ে আসার চেষ্টা করো। আবার বলতেছি, আমি কিন্তু বলি নাই যে স্টাডি ফ্লো কন্টিনিউ করো, আমি জানি ব্রেক হয়েছে, তো ওইটাকে নিয়ে আসো। আর চেষ্টা করবা যে তোমাদের গ্রুপ ভিত্তিক, মানে সায়েন্সের স্টুডেন্টরা চেষ্টা করো সায়েন্সের লেখাপড়াটাকে বেশি এখন ফোকাস করার, যেগুলো একটু বাকি আছে, ঠিক আছে? আর এইচএসসি বিএসসি পড়ালেখাটা করো, কারণ অ্যাডমিশনের কথা যেহেতু বলা নাই, যদি সময় পাও অ্যাডমিশনগুলো শুরু করো। বাট আমি মেনলি বলবো তোমাদের তো ফ্লোই নাই, অনেকের ফ্লোটাই নাই, তো তোমরা এইচএসসি বেস গ্রুপ ভিত্তিক পড়ালেখাটা করো, এটা হচ্ছে আমার সাজেশন।
আরও যদি কোনো মেন্টাল স্ট্রেসে থাকো বা কোনো পরামর্শ যদি দরকার হয় অবশ্যই আমাকে জানাও। তো ধৈর্য ধারণ করো, আশা করি ভালো কিছু হবে। আল্লাহ হাফিজ।